আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত। শুরুতেই সংবাদ শিরোনাম। আজকের বিশেষ ব্রেকিং নিউজে আপনাদের স্বাগতম। এখন যে তথ্যগুলো আপনাদের জানাতে যাচ্ছি তা শুধু একটি দেশের নয়, পুরো অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতিকে নাড়িয়ে দিয়েছে। ভোররাত থেকে শুরু হওয়া এই সংকট দ্রুত বিকশিত হচ্ছে। বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে অনেক গুরুত্বপূর্ণ এলাকা এখনও সেনা ও নিরাপত্তা বাহিনীর নিয়ন্ত্রণে নেই। প্রথমেই চলুন দেখি পরিস্থিতি কিভাবে শুরু হয়েছিল। স্থানীয় সময়ে রাত 2টার দিকে অজ্ঞাত ব্যক্তি বা গোষ্ঠী একটি গুরুত্বপূর্ণ প্রাতিষ্ঠানিক কেন্দ্রে হামলা চালায়। হামলার সঙ্গে সঙ্গে অচেনা বিস্ফোরণের শব্দ পুরো এলাকায় শোনা যায়। সেই সময় স্থানীয়রা আতঙ্কিত হয়ে নিজেদের নিরাপদ স্থানে যাওয়ার চেষ্টা করে। বিভিন্ন প্রত্যক্ষদর্শী জানাচ্ছেন, হামলার পরে এলাকায় বিশাল ধোঁয়ার কুয়াশা তৈরি হয়। অনেক বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বিভিন্ন যানবাহনে আগুন লেগেছে। এছাড়া হাসপাতাল ও জরুরি পরিষেবায়ও চাপ বৃদ্ধি পেয়েছে। জরুরি বাহিনীর সদস্যরা রাতের অন্ধকারে প্রায় 1000 কিলোমিটার এলাকায় তল্লাশি চালাচ্ছেন। এখন পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী অনেক সাধারণ মানুষ আহত হয়েছে। আহতদের উদ্ধার করতে উদ্ধারকর্মীরা রাতভর কাজ করেছেন। স্থানীয় হাসপাতালগুলোতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। ডাক্তাররা জানাচ্ছেন, আহতদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর। এই হামলার পেছনে কারা থাকতে পারে তা এখনও নিশ্চিতভাবে বলা যায়নি। সরকারি সূত্রের তথ্য অনুযায়ী তদন্ত চলছে এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থা রাতভর কাজ করছে। বিশেষজ্ঞরা বলছেন, এটি কেবল একটি স্থানীয় ঘটনা নয়, এর প্রভাব সামনের দিনগুলোতে দেশের নিরাপত্তা পরিস্থিতি এবং আন্তর্জাতিক সম্পর্ককেও প্রভাবিত করতে পারে। এবার আসি পরিস্থিতির উপর সাধারণ মানুষের প্রতিক্রিয়ায়। অনেকেই আতঙ্কিত, অনেকেই নিরাপত্তা বাহিনীর প্রতি সমর্থন প্রকাশ করছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে মানুষ তথ্য শেয়ার করছেন এবং একে অপরকে সতর্ক করছেন। বিভিন্ন এনজিও ও মানবিক সংস্থা আহত ও ক্ষতিগ্রস্তদের সাহায্যের জন্য কাজ শুরু করেছে। পুলিশ ও নিরাপত্তা বাহিনী তল্লাশি অভিযান চালাচ্ছে। তাদের তরফে জানানো হয়েছে, অপরাধীদের শনাক্ত এবং গ্রেফতারের জন্য সমস্ত সম্পদ ব্যবহার করা হচ্ছে। এছাড়া সড়ক ও বিমান চলাচলে সতর্কতা অবলম্বন করতে জনগণকে অনুরোধ করা হয়েছে। অন্যদিকে আন্তর্জাতিক সম্প্রদায়ও এই ঘটনার প্রতি নজর রাখছে। প্রতিবেশী দেশগুলো এবং আন্তর্জাতিক সংস্থা প্রতিক্রিয়া জানিয়েছে এবং সহায়তা প্রস্তাব করছে। বিশেষজ্ঞরা বলছেন, এ ধরনের পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে না আসলে আন্তর্জাতিক রাজনীতিতেও প্রভাব ফেলতে পারে। এখনও পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী ভোর রাত থেকে শুরু হওয়া এই সংকটের মাত্রা বাড়ছে। সেনা এবং নিরাপত্তা বাহিনী প্রধান এলাকায় অবস্থান নিয়েছে। নিরাপত্তা চেকপোস্টগুলো বৃদ্ধি করা হয়েছে এবং গুরুত্বপূর্ণ সড়ক ও রাস্তা বন্ধ করা হয়েছে। পরিস্থিতি মোকাবিলার জন্য স্থানীয় সরকার জরুরি সভা ডেকেছে। বিভিন্ন মন্ত্রণালয় এবং সরকারি সংস্থা একত্রিত হয়ে সমন্বিত পরিকল্পনা গ্রহণ করেছে। তারা সাধারণ মানুষকে শান্ত থাকার এবং সরকারি নির্দেশাবলী মেনে চলার আহ্বান জানিয়েছে। তবে পরিস্থিতি এখনও চ্যালেঞ্জিং। বিশেষজ্ঞরা বলছেন, পরিস্থিতি স্থিতিশীল না হওয়া পর্যন্ত মানুষকে বাড়ির বাইরে বের না হওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। হাসপাতাল ও জরুরি সেবা পুলিশের সঙ্গে সমন্বয়ে কাজ করছে এবং আহতদের দ্রুত চিকিৎসা নিশ্চিত করার চেষ্টা চলছে। এ পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী ভোর রাত থেকে শুরু হওয়া এই সংকটের পর বিভিন্ন এলাকা ঘিরে রেখেছে সেনাবাহিনী। তল্লাশির পাশাপাশি উদ্ধার কাজও চলছে। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, অনেক বাড়িতে ক্ষতি হয়েছে এবং কিছু সড়ক সম্পূর্ণভাবে অবরুদ্ধ। আমরা জানাতে চাই, এই পরিস্থিতিতে সাধারণ মানুষ যেন আতঙ্কিত না হয়। সরকারি তথ্য এবং সংবাদ মাধ্যমের নিশ্চিত তথ্যের ওপরই নির্ভর করা উচিত। সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভ্রান্তিকর খবরের দিকে বিশ্বাস না করার জন্য সতর্ক করা হচ্ছে। শেষে আমরা পুনরায় জানাচ্ছি, ভোর রাত থেকে শুরু হওয়া এই সংকটের মাত্রা এখনও বৃদ্ধি পাচ্ছে। নিরাপত্তা বাহিনী এবং উদ্ধারকর্মীরা একযোগে কাজ করছেন এবং সরকার সাধারণ মানুষকে নিরাপদে রাখার জন্য সকল ব্যবস্থা নিচ্ছে। এই ছিল আজকের বিশেষ ব্রেকিং নিউজ। আমরা আপনাদের সাথে থাকবে পরিস্থিতির সর্বশেষ তথ্য নিয়ে। আপনারা আমাদের সাথে থাকুন, আমরা যত তাড়াতাড়ি সম্ভব আপডেট দেব। ঘটছে তা কোনো যুদ্ধ নয়, এটি একটি পরিকল্পিত গণহত্যা। জাতিসংঘ যদি তাদের দায়িত্ব পালন করত, ইসরায়েল
এতটা বেপরোয়া হয়ে নিরস্ত্র মানুষকে হত্যা করতে পারত না। তিনি আরও উল্লেখ করেন যে বিশ্ব শক্তিগুলো রাজনৈতিক স্বার্থের চোখ বন্ধ করে থাকায় ফিলিস্তিনি জনগণ প্রতিদিন মৃত্যুর মুখে পতিত হচ্ছে। তুরস্কের প্রেসিডেন্ট অভিযোগ করেন ইসরায়েল আন্তর্জাতিক আইন ও মানবাধিকার লঙ্ঘন করে ঘরবাড়ি, মেডিকেল সেন্টার, স্কুল, এমনকি জাতিসংঘের আশ্রয়কেন্দ্রেও হামলা চালাচ্ছে। এরদোগান বলেন, বিশ্ব যদি এই অত্যাচারের বিরুদ্ধে একসাথে না দাঁড়ায় তাহলে ভবিষ্যতে কোনো জাতি নিজেদের নিরাপদ ভাবতে পারবে না। আজ গাজা জ্বলছে, আগামীকাল অন্য কোনো দেশও একই পরিণতির মুখোমুখি হতে পারে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইসরায়েলি বাহিনীর হামলায় গাজার বিভিন্ন এলাকায় শত শত বেসামরিক নাগরিক নিহত হয়েছে। শিশু ও নারীসহ সাধারণ মানুষ মানবিক সংকটে পড়েছে। হাসপাতালগুলো কর্মী সংকট ও বিদ্যুৎ ঘাটতির কারণে অচল হয়ে পড়েছে। এই পরিস্থিতিতে এরদোগান ইসরায়েলকে রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ চালানোর অভিযোগ এনে বলেন, গাজার প্রতিটি আহত শিশু, প্রতিটি বিধ্বস্ত পরিবার আন্তর্জাতিক সম্প্রদায়ের ব্যর্থতার প্রমাণ। এদিকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে যুদ্ধবিরতির প্রস্তাব বারবার ভেটোতে আটকে যাওয়ায় বৈশ্বিক কূটনৈতিক অচলাবস্থা আরও গভীর হয়েছে। এরদোগান এই প্রসঙ্গ টেনে বলেন, যে সংস্থার কাজ শান্তি প্রতিষ্ঠা করা, তারা যদি একটি জেনোসাইড ঠেকাতে না পারে তাহলে সেই সংস্থার অস্তিত্বই প্রশ্নবিদ্ধ হয়ে পড়ে। জাতিসংঘ সংস্থার দাবিটি এখন শুধু রাজনৈতিক বিতর্ক নয়, এটি মানবতার দাবি। তুরস্ক ইতোমধ্যে গাজায় মানবিক সহায়তা পাঠাতে বিভিন্ন উদ্যোগ নিয়েছে। এছাড়া আন্তর্জাতিক সম্প্রদায়কে ঐক্যবদ্ধ করতে কূটনৈতিক প্রচারণাও জোরদার করেছে আঙ্কারা। এরদোগান জানিয়েছেন, তুরস্ক কখনোই ফিলিস্তিনিদের একা ফেলে দেবে না এবং ন্যায্য অধিকার আদায়ে তাদের পাশে থাকবে। বিশ্লেষকরা মনে করছেন, তুরস্কের এই কঠোর বক্তব্য শুধু আন্তর্জাতিক কূটনীতিতে প্রভাব ফেলবে না, বরং আন্তর্জাতিক মহলে নতুন চাপ তৈরি করবে। অনেকেই মনে করছেন, তুরস্কের ভূমিকা এই সংকটে বৈশ্বিক সিদ্ধান্ত গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। গাজায় যুদ্ধ থামানোর দাবি আরও জোরালো হচ্ছে, কিন্তু জাতিসংঘ ও বড় শক্তিগুলোর নিষ্ক্রিয় অবস্থান এরদোগানের ভাষায় ইসরায়েলকে অবিরতভাবে হত্যাযজ্ঞ চালানোর সুযোগ করে দিচ্ছে। পরিস্থিতি কোন দিকে মোড় নেয় এখন তা বিশ্ববাসীর নজরে। এরপর জানবেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান, MBS ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যকে কেন্দ্র করে সৌদি যুবরাজের একটি বক্তব্যে তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছেন ট্রাম্প। তার দাবি, MBS-এর মন্তব্য ইচ্ছাকৃতভাবে যুক্তরাষ্ট্রের অতীত প্রশাসনকে ছোট করে দেখানোর উদ্দেশ্যে করা হয়েছে। এক আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে দেওয়া সৌদি যুবরাজের সাক্ষাৎকারে সেখানে তিনি বলেন, সৌদি আরব এখন আর কোনো বিদেশি চাপের কাছে নতজানো হয় না। অতীতে কিছু প্রশাসনের সময় আমাদের উপর বিভিন্নভাবে চাপ প্রয়োগের চেষ্টা করা হয়েছিল, কিন্তু এখন পরিস্থিতি বদলে গেছে। আমরা এখন নিজস্ব সিদ্ধান্তে অটল থাকি। যুবরাজের এই বক্তব্যের পরই আন্তর্জাতিক বিশ্লেষকরা ধারণা করেন তিনি আসলে ট্রাম্প প্রশাসনের দিকে ইঙ্গিত করেছেন। এমন মন্তব্য ট্রাম্পের দৃষ্টি এড়ায়নি। পরে তিনি এক রেডিও সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, আমি যখন দায়িত্বে ছিলাম সৌদি আরবকে কখনোই জোর করে কিছু করায়নি, বরং আমার প্রশাসনই তাদের সবচেয়ে বড় নিরাপত্তা ও অর্থনৈতিক সহায়তা দিয়েছে। যুবরাজ যে দাবি করেছেন তা ভিত্তিহীন এবং অত্যন্ত হতাশাজনক। তিনি আরও বলেন, সৌদি নেতৃত্ব আমার সময় যেই সুবিধা পেয়েছে তা অন্য কোনো প্রেসিডেন্টের সময় পায়নি। আজ তারা সেই সময়কে চাপ বলে আখ্যায়িত করছে, এটি অসম্মানজনক। এরপর জানবেন, গাজায় চলমান সংঘাতের ধাক্কায় ভয়াবহ মানবিক বিপর্যয়ের সৃষ্টি হয়েছে। আন্তর্জাতিক স্বাস্থ্য সংস্থা ও শিশু সুরক্ষা প্রতিষ্ঠানগুলোর সাম্প্রতিক প্রতিবেদনে উঠে এসেছে এক মর্মান্তিক তথ্য। ইসরায়েলি বিমান হামলা, বিস্ফোরণ এবং লাগাতার গোলাবর্ষণের ফলে গাজার অন্তত ৩৫,০০০ শিশু আংশিক বা পুরোপুরি শ্রবণশক্তি হারিয়েছে। চিকিৎসকরা মতে এই সংখ্যা প্রতিদিনই বাড়ছে এবং এটি আধুনিক সময়ের সবচেয়ে ভয়াবহ শিশু স্বাস্থ্য সংকটগুলোর একটি। বিশেষজ্ঞরা বলছেন, গাজার ঘনবসতিপূর্ণ এলাকায় প্রতিদিন যে পরিমাণ ভারী অস্ত্র ব্যবহার হচ্ছে তা শিশুদের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করছে। বিস্ফোরণের তীব্র শব্দ, ভবনধসের কম্পন এবং ধারাবাহিক আতঙ্ক শিশুদের কানের ভেতরে সূক্ষ্ম নার্ভকে ক্ষতিগ্রস্ত করছে। অনেক শিশুর কানের পর্দা ছিঁড়ে গেছে, অনেকেই স্থায়ীভাবে শ্রবণশক্তি হারিয়েছে। এমনকি যারা এখনও শুনতে পাচ্ছে তারাও ভবিষ্যতে দীর্ঘমেয়াদী জটিলতায় পড়তে পারে।
গাজার একমাত্র কার্যকর অডিওলজি সেন্টারের চিকিৎসকরা জানিয়েছেন যেসব শিশু হাসপাতালে পৌঁছাতে পারছে তাদের মাত্র অল্প সংখ্যককে চিকিৎসা দেওয়া সম্ভব হচ্ছে। ঔষধ, যন্ত্রপাতি ও বিদ্যুতের সংকটের কারণে সঠিক পরীক্ষা নির্ণয় করা যাচ্ছে না। একজন চিকিৎসক জানান, আমরা প্রতিদিন 200-300 শিশুকে পরীক্ষা করছি, তাদের অধিকাংশেরই শ্রবণ ক্ষতি স্থায়ী হওয়ার আশঙ্কা রয়েছে। ইউনিসেফের বিবৃতিতে বলা হয়, গাজায় শিশুদের উপর ভয়াবহ প্রভাব পড়ছে। শুধু শারীরিক নয়, মানসিক আঘাতেও তারা বিপর্যস্ত হচ্ছে। শিশুদের মনে প্রতিনিয়ত ভয়, কান্না, আতঙ্ক ও তীব্র শব্দের স্মৃতি ঘুরপাক খাচ্ছে। এর ফলে অনেক শিশু কানে শুনলেও তা বুঝতে পারছে না। মনোবিদরা বলছেন, চলমান মানসিক চাপও শিশুদের শ্রবণ ক্ষমতা কমিয়ে দিতে পারে। মানবাধিকার সংস্থাগুলো আরও জানায়, ঘনবসতিপূর্ণ আবাসিক এলাকায় ভারী বোমার ব্যবহার আন্তর্জাতিক মানবাধিকার আইনের লঙ্ঘন। বিশেষ করে যেসব অস্ত্রে ব্লাস্ট ওয়েভ বেশি তৈরি হয় সেগুলো শিশুদের জন্য সবচেয়ে মরণঘাতী। এই ওয়েভ কেবল কানের ক্ষতি করে না, বরং মস্তিষ্কে আঘাত এনে শিশুদের পুরো বিকাশকে আটকে দিতে পারে। গাজার পরিবারগুলো সন্তানদের নিয়ে সীমাহীন হতাশা ও দুঃখে ডুবে আছে। কেউ কেউ বলছেন তাদের সন্তান এখন মায়ের ডাকও শুনতে পায় না। কেউ জানাচ্ছেন বোমা বিস্ফোরণের পর দিন থেকে শিশুটি আর কোনো শব্দ